ভাইয়া আমি বরিশাল থেকে এসেছি, আমাকে একটু হেল্প করবেন প্লিজ। আমি এখানকার ভাষা বুঝতে পারছি না। ঘামে চটচটে ভেজা শার্টের কলারটা একটু পেছনে ঠেলে দিয়ে মাত্রই কাচের গ্লাসে ওয়ালদাস সেনাপতির মতো পরম তৃপ্তিতে চায়ের চুমুক বসাতে যাচ্ছিল সাকলাইন। ঠিক সেই মুহূর্তে তীরের মতো এসে বিঁধল এই করুণ আরতি। তীব্র গরমে এমনি তার মেজাজ রৌদ্র মাসের চরের মতো ফেটে চৌচি হয়েছিল। তারপর এই অনাহত গোলযোগে সে যেভাবে বিরক্ত হলো, কোনো পুরুষ মানুষ বোধহয় তার জীবনে প্রথম প্রেমিকার অষ্টচুম্বন করতে গিয়ে মাঝপথে হঠাৎ মশার কামড় খেলেও এতটা বিরক্ত হয় না। চায়ের ওমো ডুবে থাকা অষ্টধর জোড়া চট করে সরিয়ে নিয়ে এসে চোখ দুটোকে ছোট করে করলো, ছোট করলো, ছোট ছোট করলো। তার এই বিরক্তিময় চাহনিটা দেখে মেয়েটা ভড়কে গেল। তার পরনে ধুলোবালি মাখা কালো সাদা সালোয়ার কামিজ, চুলে একটা বেনি, রোদের তাপে ঠোঁটের চামড়া শুকিয়ে এখন এমন খা খা করছে, যেন সেখানে কোনো এক নির্মম খরা তার শেষ চিহ্নটুকু রেখে গেছে। এক জোড়া দুই ফিতের স্যান্ডেলের বুড়ো আঙ্গুলটা এক প্রকার যুদ্ধ জয়ের ভঙ্গিতে ফিতেটাকে কামড়ে ধরে রেখেছে। এই কাঁধে ঝোলানো মোটা সাইজের ব্যাগটা দেখলে মনে হচ্ছে ওটার ভেতরে কাপড়ের চেয়ে বেশি বুঝি 1 কুইন্টাল ওজনের ভয় ঠাসা আছে। সাকলাইনের চায়ের গ্লাসটা টেবিলের ওপর খট করে নামিয়ে রাখলো। তারপর ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলল, কি মুসিবত? ভর দুপুরে ট্রাফিক জ্যামের ভেতর আবার এই ঝামেলা কোথা থেকে এলো? নাম কি? মেয়েটা পাল্টা প্রশ্ন করলো। আপনার নাম কি? সাকলাইন খন্দকার। আমাকে এই ঠিকানায় একটু পৌঁছে দেবেন? চাটা খেতে দিল। চাটা খেতে দিন। জি খেয়ে নিন, একটু তাড়াতাড়ি, ঠোঁট পুড়িয়ে ফেলবো আপনার জন্য। বরিশালে কোথায় আপনার? মেয়েটা এলোমেলো হাঁটছে। সাকলাইন বিরক্ত হয়ে বলল, ভাই সোজা হাঁটতে পারেন না? কি কইলা মনু? সাকলাইন বলল, মানে? মেয়েটা কেঁপে উঠল। সরি, সরি ভাইয়া। বরিশালে কোথায় আপনার বাড়ি? আপনার বাড়ি কোথায়? চন্দনাইশ। কিসে পড়েন? মেয়েটি হাঁটতে হাঁটতে পাল্টা প্রশ্ন করলো, আপনি কিসে পড়েন? সাকলাইন মনে মনে গরজাল, এ তো কম চালাক না, সব জেনে নিছে ইনিয়ে মিনিয়ে। আমার ব্যাপারে নো কৌতূহল। ওকে, ওকে। মেয়েটা দেওয়া ঠিকানায় নিয়ে গেল সাকলাইন। ওখানে তার খালু খালা কেউ নেই। বিলের মধ্যে একায়া বাড়ি, একটা বাড়িতলা, গেটের তালা মারা। আশেপাশে কোনো প্রতিবেশী নেই যে কোনো নাম্বার পাওয়া যাবে। তবুও সাকলাইন চেষ্টা করলো মেয়েটা খালুর নাম্বার জোগাড় করতে, কিন্তু সম্ভব হলো না। সে শেষমেশ হতাশ হয়ে বলল, এখন কি করবেন? মেয়েটা বলল, এখানে দাঁড়িয়ে থাকবো কতক্ষণ, যতক্ষণ খালু না আসেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সাবধানে থাকবেন। সাকলাইন চলে যাচ্ছিল, মেয়েটা ব্যাগ চেপে ধরে দৌড় এলো। আপনি কোথায় চলে যাচ্ছেন? আপনি কোথায় চলে যাচ্ছেন? আমার কি আপনার পাশে বসে থাকার কথা? কত টাকা দিয়ে ভাড়া করেছেন? একটা মেয়েকে এভাবে রেখে চলে যাচ্ছেন? যদি কেউ তুলে নিয়ে যায়? সাকলাইন একবার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে ঠান্ডা চোখে বলল, তুলে নিয়ে যাবে। অপরি অপরিবহনকারীদেরও রুচি বলে একটা জিনিস আছে। মেয়েটা ভ্রু কুঁচকে তাকালো। সাকলাইন নির্বিকার স্বরে আবার বলল, আমার উপরও এত ভরসা করবেন না, আমিও তুলে নিয়ে যেতে পারি। প্লিজ, প্লিজ নিয়ে যান। সাকলাইন হাত জোর করে বলল, আপা মাফ করেন, আমি আমি আপনার আত্মীয় না, অভিভাবকও না। এভাবে কোনো অচেনা মেয়েকে নিয়ে ঘুরলে শেষে লোকজন আমাকে অপহরণকারী বানাবে।
বন্ধু বান্ধবরা দেখলে তো অন্য কিছু মিন করবে। আপনার বন্ধুরা যদি একজন বিপদে পড়া মেয়েকে দেখে অন্য কিছু ভাবে, তাহলে বন্ধু পাল্টানো উচিত আমাকে না। আর শুনুন, আমাকে আপা ডাকবেন না, খুব অপমান লাগে। খালা ডাকবেন। মেয়েটা ভরকি গেল, জি খালা। কালা ডাকেন। তবুও খালা না। সাকলাইনে হাতের উল্টোটা পিঠ দিয়ে কপাল থেকে চুইয়ে পড়া ঘামটা মুছল। এই কাঠ ফাটা দুপুরের রোদে তার মেজাজটা ফুটন্ত তেলের মতো টগবগ করছে। মেয়েটার দিকে একটা তীব্র চাহনি হেসে সে বলল, আমাকে এখনই মেসের দিকে ফিরতে হবে। আপনার সাথে এভাবে তারাওয়ার মতো টো করে ঘোরার কোনো শখ আমার নেই। মেয়েটি তার ডাগর ডাগর চোখ জোড়া আরো বড় বড় করে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, কেন? কেন, আপনার কি জব আছে? মস্ত বড় সাহেব আপনি। সাকলাইন তার শার্টের কলাটা একটু টেনে ধরে তার সা করে হেসে বলল, ট্যাংরা তেরসা হেসে বলল, না ভাই, আমি রাজপ্রাসাদের প্রথম বাবুর্চি। রুটি পাউরুটি বানায় ও চায়ের দোকানে কাজ করেন। কথাটা বলার পরপরই সে এবার মুখ ওড়নায় আঁচল চেপে পরম সত্য আবিষ্কারের ভঙ্গিতে বলল, ওহ আচ্ছা আচ্ছা, তার মানে আপনি আদপান্ত একজন বেকার। সাকলাইন বলল, যাক, আপনার মাথার ভেতর আল্লাহর সামান্যতম ঘিলু দিয়েছে। ভেবেছিলাম সেফ একটা ফাঁকা নারকেলের মালা। মেয়েটি সর্বে মাথা নেড়ে বলল, না, গিলু একটু আধাটু আছে। সাকলাইনের গলায় স্পষ্ট বিরক্তি, বেশ ভালো, দয়া করে একটু বুদ্ধি খাটান। এই রোদের মধ্যে এখানে চাতক পাখির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রোস্ট হওয়ার কোনো ইচ্ছা নেই আমার। আমরা কোথায় বসতেও পারি। মেয়েটি চারপাশে দেখে নিয়ে ভীতি ভঙ্গিতে বলল, কোথায়? আপনার খালু ওই আলিশান তালাবদ্ধ গেটের সামনে। না, ওই যে সামনে একটা হোটেল দেখা যাচ্ছে, ওখানে। সাকলাইন একটা দীর্ঘশ্বাস ফেলে পকেটে হাত দিল। পকেটের অবস্থা অথচব। ভুরু কুচকে জিজ্ঞেস করলো, ভাত খাবেন? পকেটে পয়সা আছে? মেয়েটি এবার একটা চিলতে মিষ্টি হাসি দিয়ে সাকলাইনের দিকে তাকালো, বলল, আমার কাছে না থাকলে আপনি দেবেন। সাকলাইন ঠোঁট উল্টো, চোখ দুটো ছোট ছোট করে কটাক্ষের সুরে বলল, আমার পকেটে কি আলাদিনের চেরাগ আছে যে ঘষা দিলে টাকা বের হবে? নিজের পকেটের টাকায় মাত্র এক কাপ চা কিনতে দিয়েছিলাম, সেখানেও এই আপদ। মেয়েটা কাঁধের ভারী ব্যাগটা একটু ওপরে টেনে নিয়ে বলল, টাকা আমার কাছে আছে, আমি খাইয়ে দেব আপনাকে, চলুন। সাকলাইন বলল, এই ভর দুপুরে আপনার সাথে কোথাও খেতে গেলে চেনা জানা মানুষরা আমাকে জ্যান্ত খবর দেবে। টেনশনে আমার মাথা ঘুরছে। রোদের তাপে মেয়েটির ফর্সা মুখটা টমেটোর মতো লাল হয়ে উঠেছে। আপনি আপনি এত ভয় পান কেন? আজব। ওদেরকে আমি জবাব দেব, চলুন। সাকলাইন বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, আপনার এই ব্যাগটা ভেতরে কি ইট পাথর নাকি বই খাতা আর জামা কাপড়? সাকলাইন একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ফোনটা বের করলো। আপনার খালুর নাম কি যেন? মেহতাব হোসেন। ব্যবসা করেন। কিসের ব্যবসা জানি না। সাকলাইন চারপাশটা দেখলো। ধুধু ধুধু মাঠ, মাথার উপর দুপুরে গনগনে সূর্য। দুপুরে দুটো চিল অলস ভঙ্গিতে গনগনে সূর্য। দূরে দুটো চিল অলস ভঙ্গিতে উঠছে। এই বিকেলে বিলের ধারের বাড়িতে তালা মেরে তিনি কোথায় গেলেন? সেটাই তো রহস্য। ছোট সাইনবোর্ডের হোটেল, জীর্ণ টিনের চালের উপর ঝুলছে
চটা ওঠা রঙের কাঠের তক্তা, নাম মাঝির হোটেল। ভেতরে ঢুকে পড়লো দুজন। নরবড় কাঠের মেঝে আর তেল মশলার গন্ধ এড়িয়ে খুব সাবধানে পা ফেলছে সাকলাইন। হঠাৎ পিছু ফিরে দেখলো মেয়েটা নেই। গেল কোথায়? সে ভ্রু কুঁচকে চারপাশে তাকালো, দেখলো কাউন্টারের কাছে গিয়ে ক্যাশ বাক্স বসা এক চর্বিওয়ালা ভদ্রলোকের সাথে এক নাগারে কথা বলছে মেয়েটা। সাকলাইন দাঁত কিরমির করে ডাকলো, হ্যালো ও ম্যাডাম। মেয়েটা সাকলাইনের ডাক শুনে এক লাফে কাউন্টার ছেড়ে দৌড়ে গেল। এসে সাকলাইনের শার্টের হাতা শক্ত করে ধরে টেবিল টেনে নিয়ে যেতে যেতে ফিসফিস করে বলল, এটা তো বরিশাল্লা হোটেল। উনি বরিশালের গড়ন নদীর লোক। সাকলাইন নিজের হাতের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বরিশালেরা কি অচেনা অজানা ছেলের হাত ধরে এমন গোল্লাছুট খেলার মতো দৌড়াদৌড়ি করে নাকি? মেয়েটি দ্রুত হাত ছেড়ে দিয়ে একটু অপ্রস্তুত হলো। পরক্ষণেই কাউন্টারের দিকে মুখ ঘুরিয়ে বলল, মায়া, মুই একটু বিপদে পড়ছি, হেল লাগে এই মাইয়াডারে লইয়া খালু বাসায় গেছিলাম, কিন্তু খালু তো ঘরে নাই, তালা মারা। হের লইগা এই হানি কিছু খাইতে আইছি। আপনি তো মোর দেশের মানুষ, একবেলা একটু ফ্রিতে খাওয়াবেন না আমারে? সাকলাইনে চেয়ার ঝুলে পড়ার মতো অবস্থা। কি শেয়ানা মেয়ে রে বাবা! পেটের ভেতর ডাল ভাতের খিদে আর মাথায় এত বুদ্ধি! এই যেন একাধারে মেঘনা নদীর পাঙ্গাস আর বান্দরবনের পাহাড়ি ঝোঁক, একবার কাউকে ধরলে রক্ত না শেষে ছাড়ে না। হোটেলে ম্যানেজার পানের পিক গিলে দাঁত বের করে একগাল হেসে বরিশালের খাঁটি টোনে বলল, বাপুরে বাপুরে, এই বাজারে ফ্রিতে খাওয়াইলে তো মোর এই মাঝের হোটেল কাইল্লা নৌকার লাহান বই ডুইবা যাইব। এখানে ফ্রিতে খাওয়ানোর কোনো বারবার নাই। ম্যানেজার মুখে এমন আলু থালু জবাব শুনে সাকলাইন ফিক হেসে ফেলে মুখ ঘুরিয়ে দিল। মেয়েটিও অপমানিত বোধ করে সাকলাইনের দিকে তীব্র চোখে তাকালো, তারপর নাক ফুলিয়ে বলল, চলুন, এখানে খাবো না। যে নিজের দেশের মানুষের মর্ম বোঝে না, তার হোটেলে ভাত খাওয়া আর কচু পাতার পানি খাওয়া একই কথা। তার হোটেলে ভাত খাওয়া আর কচু পাতার পানি খাওয়া একই কথা। চলুন অন্য কোথায় যাব, অন্য কোথায় যে খাবো। পাশের ছোট্ট হোটেলটাতে ডাল, আলু ভাজি আর মাছ দিয়ে 2 প্লেট ভাতের অর্ডার দিল সাকলাইন। মুখে তখনও বিরক্তিকর ছাপ লেগে আছে। চেয়ারে বসেই শার্টের হাতা দুটো কুনি পর্যন্ত গুটিয়ে নিল, তারপর নীরবে খাওয়া শুরু করলো। সামনে বসে থাকা মেয়েটা অবশ্য প্লেটের দিকে শুধু তাকিয়েই রইল, একটাও লোকমা মুখে তুললো না। কয়েক লোকমা খাওয়ার পর সাকলাইন চোখ তুলে তাকালো, খাচ্ছে না কেন? মেয়েটা ঠোঁট বাঁকিয়ে বলল, মরিচ হলে ভালো হতো। সাকলাইন পাশে দাঁড়ানো হোটেলওয়ালাকে ডাক দিল, এই মামা, এদিকে একটা কাঁচামরিচ দেন তো। মেয়েটার সঙ্গে সঙ্গে মাথা নাড়লো, একটাই হবে না। সাকলাইন ভ্রু কুঁচকে আর তার দিকে তাকালো, তাহলে কটা? কমসে কম 5টা। সাকলাইন কয়েক সেকেন্ড তার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর তারপর নির্বিকার গলায় বলল, মামা, 5টা কাঁচামরিচ দেন। মরিচ চলে এলো। মেয়েটা প্রথম লোকমা লোকমাটাই মুখে দিল একটা কাঁচামরিচের মোটা করে কামড় বসিয়ে, তারপর আর এক লোকমা তুলে আবারও খসখস করে মরিচের গায়ে কামড়। আর প্রতিবার সেই কসকস শব্দ উঠলে সাকলাইনের চোখ অনিচ্ছায় তার দিকে চলে যাচ্ছে, নিজের মুখেই যেন ঝাল লেগে যাচ্ছে। শেষ পর্যন্ত সে অবিশ্বাস ভরা দৃষ্টিতে বলেই ফেলল, আপনি মানুষ তো? মেয়েটি এবার লজ্জা পেয়ে গেল। সাকলাইন খেতে খেতে বলল, নাম নাম কি? মেয়েটি ঢকঢকে করে পানি খেলো, কপাল কুঁচকে তাকালো।
সাকলাইন বলল, নাম পরিচয় না দিলে আপনার সাথে আর বেশি দূর যাওয়া সম্ভব না। আমি নিজের শহরের মানুষকেই বিশ্বাস করি না, আপনাকে কিভাবে বিশ্বাস করব? তাছাড়া একটা অবিবাহিত পুরুষ মানুষ বদনাম রটে গেল, সর্বনাশ। আচ্ছা, খেয়ে নেই, তারপর তারপর বলবো। খাওয়া শেষ হতেই সাকলাইন মনে করিয়ে দিল। মেয়েটি বিরক্ত হয়ে বলল, মুই বরিশাইল্লা কন্যা, মোর নামটা বন্যা হয়েছে। সাকলাইন মাথা দোলালো, সবসে নিঃশ্বাস ছাড়লো। খেয়ে দিয়ে তার বেরিয়ে পড়লো খেয়ে দিয়ে তারা বেরিয়ে পড়লো। ওনারা ছেলে চেপে মুখ মুছতে মুছতে হাঁটছে বন্যা। খালুকে এটা ফোন করতে হবে, একটা ফোন করতে হবে। যদি এবারও ফোন বন্ধ পায় তাহলে সব শেষ। ফোনে ব্যালেন্স নেই, রিচার্জ করতে হবে। সে রিচার্জ করা ফ্যাক্সিলোডের দোকানের দিকে ছুটলো। সাকলাইন হোটেলের বিল মিটিয়ে বেরিয়ে পড়ছে। একটা বিপদ পড়া মেয়ের কাছ থেকে বিল নিতে তার রুচি বাড়ছিল। একবেলা খাওয়ানোর মতো সামর্থ্য তার আছে, কিন্তু একই মেয়েটা কোথায় চলে গেল? সে চারিদিকে তাকিয়ে তাকিয়ে খুঁজতে লাগলো। তাজব তাকে হারিয়ে ফেলার ভয় থাকবে না, তাকেই ভয়ে থাকতে হচ্ছে। হ্যালো, বানভাসী ম্যাডাম। বন্যা ঘাড় ফিরে তাকালো, হাত নেড়ে দৌড়ে দৌড়ে তার সামনে চলে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, আমার আমার নাম বন্যা, মনে না থাকলে লিখে রাখুন। এবার কি করবেন সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ, কি? আপনি যেদিকে আমি সেদিকে। তুমি বাজিয়ে। সাকলাইন বলল, আমি মেসে থাকি। একগাদা ছেলেপেলের সাথে আমিও ওখানে থাকবেন, আপনিও ওখানে থাকবেন। মুখটা ছোট হয়ে এলো বন্যার। আপনি একটা মেয়েকে রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাবেন? সাকলাইন তাকে থামতে বলে ফোনটা কানে দিল। হ্যাঁ, ফিরছি একটু পর। হুম। একটা আপদ জুটে গেছে, কালা আপদ। নাম বন্যা আক্তার, বানভাসী। বন্যা ফোঁস করে বলল, সাকলাইন খন্দকার। সব লাইন অন্ধকার। আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। সাকলাইন ফোন মিট করে বলল, আপনি আপনি তো কালা ডাকতে বলেছেন। আমি কালো। কালো? কালো তো আপনি। আমি কালো। আমি কালো হলে আমি কালো হলে আমাদের মেয়ে কাল্লুকে দেখলে আপনি কি বলবেন? বললেন, ভাল্লুক বলবে। সাকলাইন ফোনের ওপাশে জনকে বলল, দোয়া কর, এর একটা ব্যবস্থা করে যেন মেসে ফিরতে পারি। রাগ। আর একটু পর সন্ধ্যা নামবে। আপনার খালু ফোন না ধরলে আমার কি করা থাকতে পারে ম্যাডাম? আমাকে ছাড়ুন, এবার যেতে হবে। আপনি চালাক আছেন, নিজের একটা ব্যবস্থা করে নিন। একটা অচেনা ছেলেকে এভাবে বিপদে ফেলতে নিশ্চয় আপনার বিবেকে বাঁচছে না। বন্যা মাথা দোলালো। বেশ চলে যা বেশ চলে যান আপনি। আপনি এভাবে গাছতলায় বসে থাকবেন? হুম। আমি না যাওয়ার জন্যই এসব বলছেন। উঠুন। বন্যা সাথে সাথে দাঁড়িয়ে পড়ল। কোথায় যাব? আমার এক খালার বাসায়। এক রাত ওখানে থাকা যাবে। বন্যা মাথা দোলালো। হাঁটতে হাঁটতে হাওয়াই মিঠাই ওয়ালা দেখতে পেল। এক দৌড়ে ছুটে গেল, দুটো হাওয়াই মিঠাই নিয়ে ফিরে এলো। সাকলাইন বলল, আপনি খান। বন্যা জোর করে তার হাতে ধরিয়ে দিল। একটু পর ফুচকার দোকান দেখে আবারও দৌড়ে গেল। সাকলাইনকে ডাকলো। সাকলাইন গেল না। মাথা নেড়ে একটা চেয়ার টেনে বুকে হাত ভাঁজ করে বসে রইল। বন্যা বলতে লাগলো, মামা আরো ঝাল দিয়ে আরো এক প্লেট প্লিজ, একটা অত্যন্ত খান। সাকলাইনের দিকে ফুসকা বাড়িয়ে দিয়ে বলল বন্যা। সাকলাইন বলল, সরি, মাফ করে দিন, একটু তাড়াতাড়ি করুন। ঘামে ভেজা শার্ট নিয়ে হেঁটে বেড়াচ্ছি।
নিজেরও অবস্থিতি লাগছে। বন্যা চামচে করে বাড়িয়ে দিয়ে বলল, একটা খান প্লিজ। চামচ থেকে খাবো না। বন্যা প্লেট বাড়িয়ে দিল। সাকলাইন একটা ফুচকা নিয়ে গালে পড়লো। অমনি তার মনে হলো মুখের ভেতর একটা ছোটখাটো অগ্নিকুণ্ড জ্বলে উঠেছে। সে বন্যা না দেখা মতো ফুচকাটা মুখ থেকে ফেলে দিয়ে ঝালে জিভ করে হাঁপাতে লাগলো। শার্টের বাহুতে মুখ মুছলো। বন্যা হেসে তার দিকে একটা আইসক্রিম বাড়িয়ে দিল। নিন। সাকলাইন আইসক্রিমটা নিয়ে হাঁটতে হাঁটতে বলল, এই রিকশায় এদিকে। বন্যা বলল, রিকশায় চড়ে কোথায় যাব? আমার সেই খালার বাসায়। খালার হাতে বন্যাকে তুলে দিয়ে সাকলাইন বলল, কালই চলে যাবেন, আজ রাতটা থাকবে। তারপর বন্যাকে বলল, জায়গাটা নিশ্চয় চিনেছেন, না চিনলেও সমস্যা নেই। রিক্সাওয়ালাকে বলবেন তারা সোজা আপনার খালু বাড়ির সামনে নিয়ে যাবে। বাই। আর একটা কথা, ফিসফিস করে বলল, খালার হাতে হাতে কিছু কাজ করে দেবেন, আর কিছু টাকা পয়সা দিলে আরো ভালো। যদি আপনার খালু না ফিরে তাহলে শহরে থাকার মতো একটা নিরাপদ জায়গা হতে পারে সেটা এটা। বন্যা মাথা দুলিয়ে মহিলাটির সাথে ভেতরে চলে গেল। সাকলাইন একটা সবুজ নিঃশ্বাস ছেড়ে হাঁটা ধরলো। রাস্তার শেষ মাথায় আসতে দেখলো মেয়েটা দৌড়ে দৌড়ে ছুটে আসছে। সাকলাইন অবাক হয়ে বলল, কি, আপনি আর কবে আসবেন? আমাকে আবার আসতে হবে কেন? বন্যার মুখটা ছোট হয়ে এলো। সাকলাইন কপাল কুঁচকে বলল, প্রেমে টেমে পড়ে যাননি তো? যদি যাও, খবর দেওয়ার জন্য তোর নাম্বার লাগবে। আপনার নাম্বারটা একটু দেবেন। সাকলাইন একটা নিঃশ্বাস ছাড়লো। আমি দেখতে আসবো। বন্যা হাসলো। ওকে বাই বলেই আবার দৌড়ে দৌড়ে চলে যেতে লাগলো। সাকলাইনের ফোন বেজে উঠেছে। হ্যাঁ দিয়ে এলাম মুন্নি খালার বাসায়। জানি না আপদটা কোনো বিপদ ঘটায় সেখানে। নাম বানভাসি। পরের দিন মেসের এক ছেলে দৌড়ে এসে বলল, সাকু ভাই, একটা মেয়েকে আপনাকে খুঁজছে। একটা মেয়ে আপনাকে খুঁজছে। খোঁজ না দিলে তাকে এখনই এখানে চলে আসবে। আমাকে হুমকি দিল। সাকলাইন তৈবের শার্ট টেনে নিয়ে গায়ে জড়াতে জড়াতে বেরিয়ে পড়লো। রেলিং ধরে নিচে উকি দিতেই দেখলো ঝালমুড়ি খেতে খেতে এদিক ওদিক তাকাচ্ছে বানভাসি। আবারও তাকে ভাসিয়ে দিয়ে এসেছে সর্বনাশী। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আরো সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।